There are no programs on the BBC বাংলা। এখন রাত 10:30, একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। ব্রিটিশ সরকার বলছে লকডাউন আরও কঠোর করা না হলে নতুন বছরে ব্রিটেনের স্বাস্থ্য খাতে বিপর্যয় নেমে আসতে পারে। করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। কি বলছে শিক্ষার্থীরা? আমরা পড়তে পারতেছি না কোনো, আর নিজে নিজে সায়েন্সের সাবজেক্ট নিয়ে নিজে পড়া ইম্পসিবল। আমরা চাই যে হয় প্রপারলি ভাবে পড়া, মানে কি ঠিকঠাক মতো পড়ায় তারপর এক্সাম নেই, নাহলে অটোপাস দিয়ে দিই। ঢাকায় 31st নাইট উৎসবের বিষয়ে পুলিশের কিছু বিধিনিষেধ শুনবেন ফেসবুক লাইভ। বিষয় লটারির মাধ্যমে স্কুলে ভর্তি। তবে শুরুতেই সবশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। ব্রিটেনে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় দেশটিতে লকডাউন আরও কঠোর করার জন্য সরকারের উপর চাপ বাড়ছে। ইতিমধ্যে বেশিরভাগ এলাকায় বেশ কিছু বিধিনিষেধ আরোপ রয়েছে। ইংল্যান্ডে এবছরের এপ্রিল মাসে যখন সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, সে সময় যত কোভিড রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, এখন তার চেয়েও বেশি রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সোমবার 41,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। ক্রোয়েশিয়ার মধ্যাঞ্চলে 6.4 মাত্রার এক ভূমিকম্প আঘাত হানলে সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেট্রিনিয়া শহর। মেয়র বলেছেন শহরের অর্ধেক ধ্বংস হয়ে গেছে। কমপক্ষে 1 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নেপালের প্রধানমন্ত্রী পার্লামেন্ট ভেঙে দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ করোনা ভাইরাসের বিধিনিষেধ উপেক্ষা করে প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদকারীরা বলছেন এটি অসাংবিধানিক এবং সুপ্রিম কোর্ট এর বিরুদ্ধে পিটিশন করার কথা বিবেচনা করছে। প্রধানমন্ত্রী KP শর্মা ওলি বলেছেন ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ভেতরে কোন্দলের কারণে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, ফলে নতুন নির্বাচনের প্রয়োজন। গাজায় ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীগুলো বলছে এই প্রথমবারের মতো তারা একসঙ্গে হয়ে যৌথ সামরিক মহড়া পরিচালনা করছে। এর অংশ হিসেবে ভূমধ্যসাগর লক্ষ্য করে গাজা থেকে রকেট ছোঁড়া হয়েছে। তারা বলছে ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ হলে এর জন্য তারা কতটা প্রস্তুত সেটাই তারা এই মহড়ায় পরীক্ষা করে দেখছে। রাশিয়া বলছে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের জবাবে তারা জার্মান নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর কয়েকজন কর্মকর্তার রাশিয়ায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। জার্মান পার্লামেন্টের কম্পিউটারে সাইবার আক্রমণের অভিযোগে গত অক্টোবর মাসে ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়ায় সামরিক গোয়েন্দা বিভাগের প্রধানসহ বেশ কয়েকজনের উপর নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছিল। মিডিয়ার উপর নজর রাখে এরকম একটি সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলছে 2020 সালে সাংবাদিকতা করতে গিয়ে 50 জন সাংবাদিক নিহত হয়েছেন। বিবিসি বাংলার পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মিজানুর রহমান খান। করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কয়েক মাসের জন্য পিছিয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রী দীপু মনি আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন মাধ্যমিক পরীক্ষা জুন মাসে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুলাই-অগাস্ট মাসের কোনো এক সময়ে অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী, সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তোবা গ্রহণ করতে পারবো। 2021 সালের এইচএসসি বা সমমান পরীক্ষা সংক্রান্ত তথ্য সেটি হচ্ছে ওই একইভাবে 2020 সালের 16 মার্চ থেকে তাদেরও সব শিক্ষা কার্যক্রম, ক্লাসরুমের শিক্ষা কার্যক্রম প্রাতিষ্ঠানিকভাবে যেটি হয় সেটি বন্ধ হয়ে যায়। ফলে তাদেরও পূর্ণাঙ্গ সিলেবাস তারা তো সমাপ্ত করতে পারেনি ক্লাসরুমে এসে, যদিও অনলাইনে ক্লাসেস হয়েছে। এবং আমরা আশা করছি যে 2021 সালের জুলাই-আগস্ট নাগাদ আমরা এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রহণের একটা আশা প্রকাশ করছি। এজন্য পরীক্ষার সিলেবাসেও কিছু কাটছাট করার কথা তিনি জানিয়েছেন। তবে স্কুল কলেজ কবে নাগাদ খুলবে সে বিষয়ে তিনি কিছু বলেননি। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশে প্রায় 10 মাস ধরে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান
বন্ধ রয়েছে। ঢাকায় আমাদের সংবাদদাতা সাইয়েদা আক্তারকে আমি জিজ্ঞেস করেছিলাম আগামী বছরের এসএসসি ও এইচএসসি এই দুটো পরীক্ষা পেছানোর ব্যাপারে শিক্ষামন্ত্রী কি বলেছেন। সাধারণত বছরের ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমান মানে মাধ্যমিক, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় এবং এপ্রিল মাসে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু মিজান, এবছর যেমনটি বলছিলেন আপনি যে মহামারীর কারণে মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সে কারণে পরীক্ষাও আসলে অনুষ্ঠিত হয়নি এবং 2021 সালের 16 জানুয়ারি পর্যন্ত কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা রয়েছে। এ কারণে শিক্ষার্থীরা ক্লাসও করতে পারেনি। এখন আজকে শিক্ষামন্ত্রী যেটি বলেছেন সেটি হচ্ছে যেহেতু শিক্ষার্থীরা সিলেবাস শেষ করতে পারেনি, সেই জন্য সিলেবাস কাটছাট করে পুনর্বিন্যাস করার কাজ চলছে এবং সংক্ষেপিত সিলেবাসে পরীক্ষা নেওয়ার কথা ভাবছে সরকার এবং সেই ক্ষেত্রে তাদেরকে কিছুদিন ক্লাস করিয়ে 2021 সালের এসএসসি এবং সমমান পরীক্ষা জুন মাসে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুলাই থেকে অগস্ট মাসে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। সায়েদা, 2021 সালের এইচএসসি পরীক্ষার কথা বলা হচ্ছে, কিন্তু 2020 সালের এইচএসসি পরীক্ষা হয়নি, তার ফলাফলও এখনো হয়নি। পরীক্ষা না হলেও অন্য এক ব্যবস্থায় পরীক্ষার ফলাফলের দেওয়ার কথা সরকার বলে আসছিল। এই ফলাফলের ব্যাপারে তিনি কি জানিয়েছেন? শিক্ষামন্ত্রী যেটি বলেছেন যে উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরকার এবং তার পরপরই অর্থাৎ ওই অধ্যাদেশ জারি করার পরপরই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে এবং যেহেতু মহামারীর কারণে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই এই শিক্ষার্থীদেরকে পাশ করানো হয়েছে, সেই জন্য এই অধ্যাদেশটি জারি করা হবে, এটি তিনি ব্যাখ্যা করছিলেন। এবং এই ফলাফলের জন্য আগেই যেটি বলা হয়েছিল, আগেই জানানো হয়েছিল যে জেএসসি এবং এসএসসি পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে এইচএসসি এবং সমমানের ফলাফল নির্ধারণ করা হবে। এক্ষেত্রে এসএসসি ও সমমানের পাঠ্যসূচি অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সমন্বয়কৃত একটি মূল্যায়ন করা হবে, তার উপরে নির্ভর করে আর কি গ্রেড নির্ধারণ করা হবে। তবে এইচএসসিতে এসে যারা বিভাগ পরিবর্তন করেছেন তাদের ক্ষেত্রে গ্রেড নির্ধারণের ব্যাপারটি ঠিক করবে একটি পরামর্শক কমিটি রয়েছে, তারা ঠিক করবেন যে এইচএসসির কোন বিষয়ের সঙ্গে এইচএসসির কোন বিষয়টি প্রতিস্থাপন করে গ্রেড নির্ধারণ করা হবে। তবে শিক্ষামন্ত্রী এই সঙ্গে আরও জানিয়ে রেখেছেন যে কোনো শিক্ষার্থী যদি তার ফলাফল অর্থাৎ গ্রেড নিয়ে যদি সংক্ষুব্ধ হন তাহলে রিভিউ চেয়ে বোর্ডে আবেদন করতে পারবেন। এই করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশে প্রায় 10 মাস হলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কবে খুলতে পারে তার কোনো ইঙ্গিত কি তিনি দিয়েছেন? মিজান, সরাসরি কোনো সময় উল্লেখ করা হয়নি, তবে শিক্ষামন্ত্রী এমন একটি ইঙ্গিত দিয়েছেন যে পরিস্থিতি অনুকূল থাকলে জানুয়ারির শেষ নাগাদ স্কুল খোলা হতে পারে। তবে এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সিলেবাস সংক্ষেপ করে ফেব্রুয়ারি মাস থেকে 10ম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস করানো হবে, এমন একটি কথা শিক্ষামন্ত্রী বলেছেন। মাধ্যমিক পর্যায়ের পরীক্ষার্থীদের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষার্থীদের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ক্লাস করানো হবে, এরকম একটি কথা বলেছেন। তবে অন্য সব ক্লাস সেগুলোর ব্যাপারে কোনো পরিকল্পনার কথা তিনি আজকে বলেননি। সাইয়েদা আক্তার, পরীক্ষা পিছিয়ে দেওয়ার সরকারি এই ঘোষণাকে অনেক শিক্ষার্থী ইতিবাচক হিসেবে নিলেও অভিভাবকরা বলছেন পাঠ্যক্রম কমানোর সিদ্ধান্তটি শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা গ্রহণ বাধাগ্রস্ত করবে। আর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে শিক্ষার্থীরা বলছেন যে বারবার ফল ঘোষণার তারিখ পেছানো হলে সেটি ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে সমস্যার সৃষ্টি করতে পারে। ঢাকা থেকে আরও জানাচ্ছেন মুন্নি আক্তার। বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, করোনাভাইরাস মহামারীর কারণে আগামী বছরের এসএসসি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অনেক শিক্ষার্থী। এমন একজন স্নেহা আক্তার নিসা। তিনি মিরপুরের আনসার ক্যাম্প এলাকার একটি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তিনি বলেন, অটোপাসের তুলনায় পরীক্ষা নেওয়াটাকেই সমর্থন করেন তিনি। একদিক দিয়ে পজিটিভলি দেখছি, আর আরেক দিক থেকে তো চেয়েছিলাম যে আমাদেরকে অটোপাস দেখ। পরে আবার ভাবলাম যে না, অটোপাস দিলে কেমন হয়ে যায়, আমরা কোনো প্রিপারেশনই নেই। আমাদের বইয়ের হাফও শেষ হয়েছে কিনা সন্দেহ। প্রতিষ্ঠান খোলা হইলে ক্লাস হইলে হ্যাঁ ভালোই তো হবে, তারপর যদি সিলেবাস ছোট করে দেয় তখন তো আর সমস্যা নেই। কিন্তু যদি হুটহাট করে আবার যদি বলে যে পুরো সিলেবাসে পরীক্ষা দিবা, এটা অবশ্যই সমস্যা হয়ে যাবে, কারণ 1.5 বছরের পড়া তো আর কয়েক মাসে আমার সম্ভব না। শ্রেণীকক্ষে পড়িয়ে পরীক্ষা নেয়ার পক্ষে মত দিয়েছেন এসএসসির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবিদা সুলতানা লামিয়াও। তিনি বলেন, স্কুল খুলে ক্লাস করে পরীক্ষা দেওয়ার পক্ষে মত তার।
তা না হলে আগের বছরের এইচএসসি পরীক্ষার্থীদের মতো অটোপাস দেওয়ার পক্ষে দাবি তোলেন আবিদা সুলতানা লামিয়া। আমি বিগত 1 বছর ধরে কোনো প্রাইভেট পড়তে পারছি না। আমার বাবার ফিনান্সিয়াল অবস্থা অনেক খারাপ এই করোনার কারণে। আমি কোনো স্টাডি করতে পারছি না। যদি আমি ঢাকা শহরে থেকে অবস্থা হয়, গ্রামে অনেক স্টুডেন্ট আছে, তাদের কি হবে? আমরা পড়তে পারতেছি না কোনো। আর নিজে সায়েন্সের সাবজেক্ট নিয়ে নিজে পড়া ইম্পসিবল। আমরা চাই যে হয় প্রপারলি ভাবে পড়া, মানে কি ঠিকঠাক মতো পড়ায় তারপর এক্সাম নেই, নাহলে অটোপাস দিয়ে দিই। এদিকে শিক্ষার্থীদের অভিভাবকরা পরীক্ষা নেয়ার পক্ষে সমর্থন দিয়েছেন, তবে তারা বলছেন পাঠ্যক্রম কাটছাঁট করা হলে সেটি শিক্ষার্থীদের উপর ব্যাপক প্রভাব ফেলবে। এতে তাদের প্রকৃত শিক্ষা বাধাগ্রস্ত হবে, কারণ তখন সিলেবাসের বাইরে শিক্ষার্থীরা পড়তে চাইবে না, বলছিলেন এইচএসসির এক পরীক্ষার্থীর মা বিথি জামান। পরীক্ষা হলে ভালোভাবে হবে, আর না হলে উনি ওই যে এবারে যেটা দিল ইন্টারের যে পরীক্ষা পাস করা দিল, মানে ওই আগের রেজাল্ট অনুযায়ী ওইভাবে যদি রেজাল্ট করে তাহলে তো করতেই পারে। আর হলে পরীক্ষা হলে ভালোভাবে পরীক্ষা নেওয়া উচিত। কমিয়ে দেওয়া সিলেবাস ইস্যু করে, এগুলো আমার পছন্দ না। এদিকে শিক্ষামন্ত্রী দীপু মনি এবার অটোপাস দেয়া এইচএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষার ফল ডিসেম্বরে দেওয়ার কথা থাকলেও সেটি পেছানো হয়েছে বলে জানিয়েছেন। এতে শঙ্কার কথা জানিয়েছেন এইচএসসিতে অটোপাস করা শিক্ষার্থী সরকার লামিয়া আনিস বিভা। তিনি বলেন, পরীক্ষার মতো যদি ফলাফল দেয়াটাও বারবার পেছানো হয় তাহলে সেটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিতে বাধা সৃষ্টি করবে। আমাদেরকে ফার্স্টে তো এইচএসসি নিয়ে অনেকবার বলা হয়েছে যে কিছুদিন পর হবে, আমাদেরকে একটা আশা দেওয়া হয়েছে, কিন্তু পরে দেখলাম যে শেষে হচ্ছে না। এভাবে রেজাল্টটাও যদি ভাবে পিছাতে থাকে তাহলে আমাদের অ্যাডমিশন পরীক্ষাটাও পিছাবে, এতে করে আমাদের প্রিপারেশনও ক্ষতিগ্রস্ত হতে পারে। আসলে আমরা খুবই শঙ্কার মধ্যে আছি। করোনা ভাইরাসের কারণে গত 17 মার্চ থেকে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং 2021 সালের জানুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়েছে সরকার। মুন্নি আক্তার। বাংলাদেশে রাজধানী ঢাকায় 31শে ডিসেম্বর ইংরেজি নববর্ষ উদযাপনের 31st নাইট উৎসবের বিষয়ে পুলিশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে 13টি নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকায় আমাদের সংবাদদাতা মুন্নি আক্তারের কাছে আমি কিছুক্ষণ আগে জানতে চেয়েছিলাম পুলিশের এসব নির্দেশনা অনুসারে সেদিন রাতে কি করা যাবে আর কি করা যাবে না। এখানে প্রথমেই যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে যে রাস্তার মোড়, ফ্লাইওভার বা এমনিতেই রাস্তা, ভবনের ছাদ বা প্রকাশ্য কোনো স্থানে কোনো ধরনের জমায়েত বা সমাবেশ বা উৎসব করা যাবে না। কোথাও কোনো ধরনের আতশবাজি বা পটকা ফোটানো যাবে না। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় বলা হয়েছে যে সন্ধ্যা 6টার পর সেখানে প্রবেশ করা যাবে না, তবে ওই এলাকায় যারা বসবাস করেন অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থী যারা হলে থাকেন তারা প্রবেশ করতে পারবেন, তবে সেক্ষেত্রে তাদেরকে পরিচয় দিতে হবে। আরও কিছু জায়গার কথা বলা হয়েছে, সেটি হচ্ছে যে বনানী এবং গুলশান যে এরিয়াগুলো আছে সেখানেও বের হওয়া এবং প্রবেশ করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ বলা হয়েছে। রাত 8টার পরে এই এলাকায় কেউ প্রবেশ করতে পারবে না। সেক্ষেত্রে দুটি বিষয় উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে এই এলাকাতে যারা বসবাস করেন তাদেরকে রাত 8টার আগেই এলাকাতে প্রবেশ করতে বলা হয়েছে, তবে এরা যদি রাত 8টার পরে প্রবেশ করতে চান সেক্ষেত্রে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা এই এলাকাতেই বসবাস করেন। মুন্নি, আপনি যেই এলাকাগুলোর নাম বললেন তাতে মনে হচ্ছে যে এটা ঢাকা শহরেই এই নিষেধাজ্ঞা বা নির্দেশনা যাই বলি না কেন সেটা কার্যকর থাকবে। কোথাও সন্ধে 6টা থেকে আবার কোথাও রাত 8টা থেকে, কিন্তু এই বিধিনিষেধটা কতক্ষণ চলবে? এটা শুরু হবে 31st নাইট থেকে, অর্থাৎ বৃহস্পতিবার ডিসেম্বরের 31 তারিখ সন্ধ্যা 6টা থেকে, এবং এটা শেষ হবে পরের দিন অর্থাৎ 1 জানুয়ারি 2021 সালের ভোর 6টা পর্যন্ত। এই বিধিনিষেধ কার্যকর থাকবে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে জানানো হয়েছে। প্রতি বছরই এই 31st নাইট উদযাপনের ক্ষেত্রে এ ধরনের দিক নির্দেশনা বা বিধিনিষেধ পুলিশের পক্ষ থেকে আরোপ করা হয়, কিন্তু এবার এটা এমন এক সময়ে হচ্ছে যখন সারা দেশে এবং সারা বিশ্বে করোনা ভাইরাসের মহামারী চলছে। তো ঢাকায় এই করোনা ভাইরাসের বিস্তার সংক্রমণ ঠেকানোর জন্য 31st নাইট উদযাপনের ক্ষেত্রে পুলিশের কি কোনো নির্দেশনা আছে?
এই বিষয়টিতে আসলে ওইভাবে স্পেসিফিক বা সুনির্দিষ্ট করে যদি বলতে হয় সেক্ষেত্রে কিছু বলা হয়নি। তবে কিছু বিধিনিষেধে বোঝা যাচ্ছে যে করোনা ভাইরাসের কারণে এই ধরনের বিধিনিষেধ দেওয়া হয়েছে। পুলিশ যেটা বলছে যে ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তারা এই বিজ্ঞপ্তিটি দিয়েছেন বা এই নির্দেশনা অনুরোধগুলো তারা করেছেন। তবে আরও কিছু অনুরোধ আছে, যদি আমি সেভাবে বলতে চাই, বলা হয়েছে যে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে নির্ধারিত অনুষ্ঠানসমূহ পালন করা যাবে, তবে কোনো ধরনের সমাবেশ করা যাবে না। আমরা যেটি জানি যে করোনা ভাইরাস যেভাবে ছড়ায়, যার জন্য করোনা ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য যেসব স্বাস্থ্যবিধির কথা বলা হয় এখানে কিন্তু সেটি উল্লেখ করা হয়েছে। মুন্নি আক্তার। শ্রোতাদের জানিয়ে রাখি, বিবিসি বাংলার দুটি রেডিও অনুষ্ঠান শর্টওয়েভেও শোনা যাচ্ছে। বাংলাদেশ সময় সন্ধে 7:30 আর ভারতীয় সময় 7টায়। প্রবাহ প্রচারিত হচ্ছে 9510, 9900 আর 11750 কিলোহার্টজে, যথাক্রমে 31, 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময় রাত 10:30 ও ভারতের রাত 10টায় পরিক্রমা প্রচারিত হচ্ছে 7265 এবং 9585 কিলোহার্টজে, যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। আপনারা শুনছেন পরিক্রমা। এবারে ফেসবুক লাইভের নির্ধারিত কিছু অংশ পরিবেশন করছেন আফরোজা নীলা। বিবিসি বাংলার লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা নীলা। বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে স্কুলের সব শ্রেণীতে পরীক্ষার বদলে লটারির মাধ্যমে ভর্তি করা হচ্ছে এবছর। আর এই লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া নিয়ে অনেক অভিভাবকের মধ্যে দেখা যাচ্ছে উদ্বেগ। ভর্তি প্রক্রিয়া কতটা স্বচ্ছ হবে এমন প্রশ্নও উঠেছে। এইসব বিষয় নিয়ে আমাদের আজকের লাইভ, এবং আমার সঙ্গে যোগ দিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির এমিরিটাস অধ্যাপক ডক্টর মনজুর আহমেদ, আছেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ফাউন্ডার প্রিন্সিপাল হামিদা আলী, এছাড়াও আছেন দুজন অভিভাবক সায়রা আনিস এবং ফারজানা মুনিয়া। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন যে গত মাসেই শিক্ষা মন্ত্রণালয় এই লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার সিদ্ধান্তের বিষয়টি জানায়, এবং এই মাসে বিভিন্ন স্কুলে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন অভিভাবকেরা। অনেকেই বলছেন যে পরীক্ষা না হওয়ায় মেধাবী শিক্ষার্থীদের যোগ্যতার পরিবর্তে ভাগ্যের ওপর নির্ভর করতে হচ্ছে। আমি শুরুতেই যদি ফারজানা মুনিয়ার কাছে যাই, যে একজন অভিভাবক হিসেবে আপনি লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আপনার উদ্বেগের জায়গাটা আসলে ঠিক কোথায়? লটারি হোক বা অ্যাডমিশন টেস্টই হোক, আমি বলবো যে দুইটা পদ্ধতিরই উপযোগিতা আছে, অনুপযোগিতাও আছে। তো সেই হিসেবে আমি দুইটা পদ্ধতি বাতিল করে আমি বলবো যে কেন উন্মুক্ত হয় না, এবং কেন আমরা শুধু কিছু সিলেক্টিভ কিছু স্কুলের উপর প্রেশারটা দেই যে তারা এই পদ্ধতিগুলো নির্বাচন করতে বাধ্য হয়, যেহেতু তাদের সিট সংখ্যার তুলনায় ক্যান্ডিডেট অনেক বেশি থাকে, বাধ্য হয়ে তারা যে কোনো একটা অপশন তাদের নিতেই হয়। তাহলে আমরা কেন আমাদের সন্তানদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী বা বাচ্চাদের মেধা অনুযায়ী অন্য স্কুলগুলো বা লোকাল স্কুলগুলো বা আরেকটু কম রেপুটেড যেগুলো স্কুল সেগুলো কেন ট্রাই করি না? তো লটারি হোক, সেখানে হয় যে মেধার হয়তো বা মেধার যারা আছে এগিয়ে থাকার কথা তারা হয়তো পিছিয়ে যায়, সবার সবসময় ক্লিক করে না। যে বাচ্চারা হয়তো বা ক্লাস 1-এ ক্লিক করেনি সে হয়তো ক্লাস 5-এ যে তার মেধা হয়তো বা ক্লিক করে যায় পড়ালেখার ক্ষেত্রে, কিন্তু ওই মুহূর্তে অ্যাডমিশন টেস্টে হয়তো বা সে তার ভালো প্রিপারেশন থাকে না, তো ওই একটা পরীক্ষায় কিন্তু সে পিছিয়ে গেল সারা জীবনের জন্য। তাহলে আপনি কোন ধরনের ভর্তি প্রক্রিয়াকে সমর্থন করেন? ক্রিমি স্কুলগুলোকে কেন আমরা সিলেক্ট করি? আমরা প্রেশার না দেই বড় স্কুলগুলোকে যেন তারা এরকম সিলেক্টিভ হতে না যায়। আমরা লোকাল স্কুল, লোকাল কলেজ এগুলোকে ট্রাই করি আমাদের সামর্থ্য অনুযায়ী, বাচ্চার মেধা অনুযায়ী। আমি যদি এবার আসি সায়রা আনিসের কাছে, তিনি যেটি বলছিলেন আমার সাথে আলাপকালে যে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়াকে তিনি সমর্থন করেন, তিনি এর বিপক্ষে নন। সায়রা আনিস: আমার সন্তান দুটি, একজন ক্লাস 6-এ পড়ে, একজন ক্লাস 2-তে উঠলো, একজন 6-এ উঠলো, দুজনেই নালন্দাতে পড়ে। আমার বড় মেয়েটা নালন্দাতে লটারি পদ্ধতিতে ভর্তি হয়। আমাকে যদি আপনি দুটো অপশন দেন যে আইদার লটারি অথবা অ্যাডমিশন, আমি তখন লটারিকে চুজ করব। এ কারণে যে একটা আমি আমার বাচ্চাকে ভর্তি করছি প্লে গ্রুপে বা অঙ্কুরে, যেখানে তার বয়স 3+, সেখানে আপনি কোনো অ্যাডমিশন টেস্ট দিয়ে তার মেধা যাচাই আপনি করতে পারবেন না। আমি দেখতে পাচ্ছি যে মাগুলোর উপরে, বাবাগুলোর উপরে কি পরিমাণ অমানসিক প্রেশার যাচ্ছে। হোয়াট ইজ ইউর নেম, এই কালার্স এর নাম, ABCD, রাইমস, এগুলো শিখাতে যাচ্ছে, এবং অ্যাডমিশন টেস্টে বাচ্চাটা যখন পারছে না
তখন দেখা যাচ্ছে যে পুরো প্রেশারটাই বাচ্চাটার উপরে আসছে যে তুমি পারোনি। এদিক থেকে লটারি আমার কাছে সেফ এটাতে মনে হয় যে এটা আমার বাচ্চার উপরে কোনো প্রেশার যাচ্ছে না, ওকে লাক আমার লাক আমি এবার ক্লিক করেনি। এখানে আমি বাচ্চার উপরে আসলে ঠিক ওভাবে করে দোষটা যদিও কেউ চাপায় না, কিন্তু কিভাবে জানি ওই 3-4 বছরের বাচ্চাগুলো খুব মন খারাপ করে ঘুরতে থাকে যে আমি তো কিছুই পারি না, হাবলু, হ্যাঁ আমি তো আসলে আমি বলতে পারিনি, ইভেন আমাকে বলেছে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, আমি তো বাবার নাম বলে এসেছি। ডক্টর মঞ্জুর আহমেদ, আমি যদি এবার আপনার কাছে আসি, যে আপনি দুজন অভিভাবকের মন্তব্য শুনছিলেন, একজন মনে করেন যে লটারি ভালো, ছোট বাচ্চাদের এই ধরনের প্রতিযোগিতার মধ্যে এত ছোট বয়সে না নেওয়াটাই ভালো, এবং আরেকজনের মতে হচ্ছে লটারি এবং অ্যাডমিশন টেস্ট কোনোটাই ভালো না, আমরা অন্যভাবে কেন ভাবছি না। আপনি আসলে কি মনে করেন এই বিষয়টা নিয়ে? আসলে অভিভাবক তাদের নিজেদের বাচ্চাদের জন্য তারা চিন্তিত, উদ্বিগ্ন, সেটা খুবই স্বাভাবিক। প্রতিটা শিশু তার তো শিক্ষার অধিকার আছে, তার নিজের এলাকায় একটা স্কুলে সে লেখাপড়া করতে যাবে নিরাপদে এবং ভালোভাবে লেখাপড়া করার সুযোগটা পাবে, সেটাই হওয়া উচিত। কিন্তু সেটা হচ্ছে না, সেটা আমাদের একটা সামাজিক রাষ্ট্রীয় একটা ব্যর্থতা। আমরা সেই সুযোগটা ঠিক মতো দিতে পারছি না। সেই না পারার কারণে এখন এই সিলেকশন, লটারি, এক্সামিনেশন, মেধা ভিত্তিক এইসব মেধা বিচার, ঠিকই বলেছেন যিনি বললেন যে এই ছোট বাচ্চাদের মেধার বিচার করে তাকে পড়তে দেওয়া হবে, না হলে তাকে দেওয়া হবে, সেটা তো একেবারেই অন্যায়। আর কিভাবে তাহলে লটারি দিয়ে কয়েকজনকে নেওয়া হবে, কয়েকজনকে নেওয়া হবে না, সেটাও ঠিক নয়। কিন্তু আমাদের এই সীমাবদ্ধতা আছে, যথেষ্ট বিদ্যালয় নাই, বা যেটাকে মনে করা একটু ভালো মানসম্মত সেটা যথেষ্ট নাই, সেই জন্য এই প্রতিযোগিতার ব্যাপারটা চলে আসছে। সেইখানে আমাদের একটা সামগ্রিক একটা ব্যর্থতা আছে, এর মধ্যে একটা উপায় বের করতে হবে। সেই জন্যে লটারির মাধ্যমে যাতে সকলেই মোটামুটি একটা ন্যায়সঙ্গত ভাবে সুযোগটা পায়, কেউ বেশি পেলো কেউ কম পেলো, সেটা থেকে বেরিয়ে এসে সেটা করা। এবং তার সঙ্গে আমি বলবো যে সরকারের একটা উদ্যোগ একেবারে জরুরিভাবে নেওয়া উচিত যে প্রত্যেকটি এলাকায় মানসম্মত স্কুল, যে স্কুলগুলো আছে সেগুলো মোটামুটি মান রেখে যাতে চালানো যায়, সেখানে যথেষ্ট শিক্ষক থাকে, যথেষ্ট ভৌত কাঠামো ব্যবস্থা থাকে, সেই উদ্যোগটা নিতে হবে। তার সঙ্গে শিশুদের এই চাপ এবং প্রতিযোগিতার মধ্যে না নিয়ে তাদেরকে যথাসম্ভব সুযোগটা করে দেওয়া দরকার। সেই জন্য হয়তো আপাতত লটারিটাই বোধহয় ভালো মোটামুটি। মিস্টার আহমেদ, আমি যদি একটা ছোট প্রশ্ন নিয়ে আসি, যে আমাদের বিবিসি বাংলার ফেসবুক পাতাতেও এ ধরনের অনেক প্রশ্ন এসেছে, এবং যখনই কোনো স্কুলের ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে লটারির প্রসঙ্গটি আসে তখন সেখানে সেটি নিয়ে প্রশ্ন উঠে, এবং কতটা স্বচ্ছভাবে ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় সেটি নিয়েও প্রশ্ন ওঠে। এবারও তেমনটি উঠেছে, এবং এবার যেহেতু প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া হচ্ছে লটারির মাধ্যমে, সেজন্য প্রশ্নটা হয়তো আমরা বেশি দেখতে পাচ্ছি। আপনারও কি মনে হয় যে এক্ষেত্রে অস্বচ্ছ হবার প্রবণতা খুব বেশি থাকে লটারির মাধ্যমে যখন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়? এটা সত্যি দুঃখজনক, যেটা আমাদের একটা সামাজিক ব্যাধি আছে, যে কোনো রকম একটা ব্যবস্থাকে আমরা দূষিত করতে পারি। আমাদের এই প্রবল একটা মানে প্রতিভা আছে বাঙালি, আমাদের মনে হয় আমাদের সমাজের মধ্যে যে কোনো ব্যবস্থাকে আমরা একটা নষ্ট করে ফেলি। এই লটারিটা সরকার যে নিয়েছে বর্তমান পরিস্থিতিতে এটা মোটামুটি একটা ন্যায়সঙ্গত ব্যবস্থা হিসাবে, কারণ এটাকে যদি স্বচ্ছভাবে না করি, এটার মধ্যে নানান রকম ত্রুটি বিচ্যুতি নিয়ে আসি আমরা নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য, সেটা অত্যন্ত দুঃখজনক। তো স্বচ্ছভাবে করার জন্য কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে। সেখানে যে স্কুল কর্তৃপক্ষ আছেন তাদের দেখতে হবে যেটা স্বচ্ছভাবে হচ্ছে, এবং যদি না হয় তাহলে এখানে কর্তৃপক্ষের, সরকারের একটা দায়িত্ব হবে কেন সেটা হবে না, এবং সেটার জন্য ব্যবস্থা নেওয়া উচিত। এইখানে আমার মনে হয় প্রতি স্কুলে, প্রতি এলাকায় একটু তত্ত্বাবধানের ব্যবস্থা সরকার থেকে করা উচিত, যাতে এইসব সমস্যা না দাঁড়ায়। হামিদ আলী, স্কুলগুলোতে এই যে প্রতিযোগিতা, স্কুলগুলোতে ভর্তির প্রতিযোগিতা, ভালো স্কুল খারাপ স্কুল এই প্রসঙ্গটা চলে আসে যখন এই ভর্তির প্রসঙ্গটা চলে আসে, তো আপনার অভিজ্ঞতা কি বলে? আপনি কি দেখেছেন? আমি সুদীর্ঘকাল ধরেই শিক্ষকতা করছি, 53 ইয়ার্স পার হয়ে গেল।
শিক্ষকতায়। আমার যে অভিজ্ঞতা সেটা হলো যে বাচ্চা তো বাচ্চাই, মায়েরা কিন্তু ওদেরকে শিখাতে শেষ করে ফেলে ওদের। মানে একটা স্কুলে, ভালো স্কুলে ভর্তির জন্য বাবা মা যে চাপ বাচ্চাদের উপর দেয় এটা অস্বাভাবিক। অন্যান্য ক্ষেত্রে আমি দেখেছি। তো আমি যেটা করি সেটা হলো আমি বাবা মাকে নিয়ে আসতে বলি, মানে বাবা মা আসেন, আমরা ওনাদের সঙ্গে কথা বলি এবং বাচ্চাটাকে দেখি, সবকিছু দেখি, তারপরে আমাদের যদি যথাসংখ্যক থাকে এবং ভর্তি করে নেই। হামিদ আলী, আমি যদি একটু ইন্টারাপ্ট করি, যেটি নিয়ে কথা হচ্ছিল যে স্কুলে ভর্তি প্রক্রিয়া নিয়ে এবং লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক হচ্ছে এবং নানা ধরনের আলোচনা আছে, এইটা নিয়ে আপনার কি অভিমত? জি, লটারি নিয়ে আমি ভর্তি করার একেবারেই পক্ষপাতী নই, কারণ ওইটুকু বাচ্চার ভাগ্য পরীক্ষা করছি আমরা। সে বাচ্চাটা ভর্তি হতে পারবে কি পারবে না সেটা লটারির মাধ্যমে তাকে আমরা মানে ভর্তি করার চেষ্টা করছি। তো এই জিনিসটা কি অশুভ নয়? লটারির মাধ্যমে একটা বাচ্চা কেন আসবে? বাচ্চা তো আমাদেরই বাচ্চা, আমাদেরই সমাজের, আমাদেরই সংসারের, আমাদেরই ছেলে মেয়েদের। তো সেই ক্ষেত্রে বাচ্চাটা আসবে, তাকে আমরা একটু দেখব সে কতটুকু মানে সক্ষম হবে নার্সারি ক্লাসে বা কেজি ক্লাসে বা জুনিয়র সিনিয়র ইত্যাদি ক্লাসগুলোতে কিভাবে আসবে। তো সেই জন্যই আমার মনে হয় যে বাচ্চাদের লটারিটা না করে তাদেরকে বাবা মা সহ বাচ্চাকে দেখা উচিত, তাদের পরিবেশ পরিস্থিতিটা বিবেচনা করা উচিত, যে তারা বাবা মা কতটুকু সময় দেবেন বাচ্চাদের। তারা দুইজনেই যদি খুব বিজি থাকেন তাহলে বাচ্চা কি অবস্থায় থাকবে, কি করবে। তো এই সবকিছু বিবেচনা করে বাচ্চাটা দেখে বাবা মার সঙ্গে কথা বলে তার পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আমরা বাচ্চাদের ভর্তি করতে পারি। আমি দু একটি প্রশ্ন নিয়ে ডক্টর মঞ্জুর আহমেদের কাছে যাব। লটারি নিয়ে প্রশ্ন এসেছে এবং স্কুলের বিষয়টিও এসেছে। যেমন আহমেদ মেজবাউদ্দিন আমাদের বিবিসি বাংলার ফেসবুক পাতায় লিখেছেন যে লটারি হলে দুর্নীতি করবে কে? লটারি প্রক্রিয়ায় যদিও অনেক সময় সঠিক মেধাবী শিক্ষার্থী অভাগার তালিকায় পড়ে যাওয়ার সংখ্যা। অনেকটা একই ধরনের মন্তব্য হচ্ছে সৈয়দ সাজ্জাদের। লটারির মাধ্যমে মেধাবী শিক্ষার্থী যদি এমন বিদ্যালয়ে ভর্তি হয় যেখানে মেধা বিকাশের সঠিক চর্চা হয় না, বাংলাদেশে এমন বিদ্যালয় বেশি, সেটাও তিনি লিখেছেন, তার দায়ভার কে নিবে? একজন মেধাবী শিক্ষার্থীর জীবন নিয়ে খেলা করা কি উচিত? ডক্টর মঞ্জুর আহমেদ, লটারি, শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, প্রত্যেকটি বিষয় নিয়ে আসলে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। প্রশ্নটা স্বাভাবিক। প্রত্যেক মা বাবাই চান তাদের ছেলে মেয়েরা ঠিক মতো পড়ালেখার সুযোগটা পাক, তো সেটা আমরা দিতে পারছি না। সেটাই তো মূল সমস্যা। আসল সমস্যাটা সেখানে যে যথেষ্ট উপযুক্ত শিক্ষার সুযোগ দেওয়া যাচ্ছে না প্রতি এলাকায়। এই লটারির সিদ্ধান্ত যখন হয় তখন এটাও বলা হয়েছিল যে এলাকা ভিত্তিক ভর্তি হওয়ার সুযোগটা আলোচনায় আমরা ছিলাম। আমি প্রস্তাব করেছিলাম যে এলাকার মধ্যেই ভর্তি হওয়া উচিত, 10 মাইল দূরে গিয়ে তার ভর্তি হবে সেটা ঠিক নয়। পরে তারা পরে ঠিক করলেন যে অন্তত 50% হবে এলাকা ভিত্তিক আর 50% হবে প্রতিযোগিতার বাইরে থেকে আসতে পারে লটারির জন্য। তো লটারিটা আদর্শ কোনো ব্যবস্থা নয়, আর মেধা বিচার করে কম্পিটিশন করে নেওয়া সেটাও আদর্শ ব্যবস্থা নয়। কারণ প্রত্যেক শিক্ষার্থীর বাচ্চা তার লেখাপড়ার সুযোগ দিতে হবে, সেটা তার অধিকার, এবং তার নিজের এলাকায় সেটা দিতে হবে। তো সেটা আমরা দিতে পারছি না, তাই বিকল্প নানান কিছু চিন্তা করা হচ্ছে। তো এর মধ্যে এখন লটারিটা স্বচ্ছভাবে যদি করা হয় নিজের এলাকায়, কারণ একটা বিদ্যালয়ে হামিদ আবা বলেছেন লটারির বিপক্ষে তিনি, তখন তার কাছে 30টা সিট আছে, 100 জন আসতে চান, কি করবেন তিনি তো একটা বিচার করতে হবে। তিনি তাকে দেখে টেকে যাকে পছন্দ হলো নিলেন, তো সেটা কি ঠিক? তো সেজন্যই একটা বিকল্প হিসাবে বলা হয়েছে লটারি করে, যার মানে একটা উপায় মোটামুটি বলা যায় যে এটা কোনো পক্ষপাতিত্ব হচ্ছে না, সেইভাবে করা হচ্ছে। তো আসলে সমাধান হবে যে প্রতি এলাকায় মানসম্মত স্কুলের ব্যবস্থা করা। শুনছিলেন ফেসবুক লাইভ, পরিবেশন করলেন আফরোজা নীলা। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে বাংলাদেশে সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে লটারির মাধ্যমে ভর্তি স্থগিত করা হয়েছে। আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে এসেছে। বিদায় নেবার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ব্রিটিশ সরকার বলছে লকডাউন আরও কঠোর করা না হলে নতুন বছরে ব্রিটেনের স্বাস্থ্য খাতে বিপর্যয় নেমে আসতে পারে।
আর করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। এরই সাথে শেষ করছি আজকের অনুষ্ঠান। আমাদের পরবর্তী অধিবেশন আগামীকালের প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্যে। নিরাপদে থাকবেন।